ওয়েলকাম স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা গলগি বডি সম্পর্কে আলোচনা করব। গলগি বডি বা গলগি কমপ্লেক্স। তা বই থেকে যেগুলো পড়বো আমরা সেগুলো এসব মার্কিং করে নিই। আমাদের ক্লাস 11-এর সিলেবাসে যেটা বলা আছে সেটা হচ্ছে গলগি বডির আল্ট্রাস্ট্রাকচার এবং ফাংশন, কিন্তু আমি বই থেকে আরও একটু বেশি পড়ার জন্য রিকমেন্ড করব। যেগুলো পড়তে হবে সেগুলো এখানে আমি মার্কিং করে যাচ্ছি। দেখো, কে এটা নামকরণ করেছিলেন, কোন বিজ্ঞানী? ক্যামিলো গলগি। প্লান্ট কোষে একে কি নামে অভিহিত করা হয়? ডিকটিওজোম। গলগি বডির সংজ্ঞা, উৎপত্তি, ডিস্ট্রিবিউশন, শেপ অ্যান্ড সাইজ, নাম্বার, গলগি বডির আল্ট্রাস্ট্রাকচার, যেটা সিলেবাসে এটা বলা আছে, এটা পড়তে হবে। কেমিক্যাল কম্পোজিশন, গলগি বডির কাজ, সিলেবাসে এটাকে পড়তে বলা হয়েছে। গলগি বডির ক্ষরণ পদ্ধতি, প্রসেস অফ সিক্রেশন অফ গলগি বডিজ। আর গলগি বডির যে সমস্ত কোষে উপস্থিত সেই সমস্ত কোষে যে সমস্ত ক্ষরিত পদার্থ উৎপন্ন করে সেগুলোকে পড়তে হবে। যেমন এখানে দেওয়া আছে কোষের প্রকার: অগ্নাশয়, অন্ত্র, ডিওডিনাম, প্যানেট কোষ, থাইরয়েড গ্রন্থি, প্লাজমা কোষ, হেপাটিক সেল এবং প্লান্ট সেল, এবং সেখান থেকে যে সমস্ত ক্ষরিত পদার্থগুলো আসছে সেইগুলো। গলগি বডি হলো এন্ডোমেমব্রেন সিস্টেমের অন্তর্গত একটি অঙ্গাণু। একে প্যাকেজিং ফ্যাক্টরি বা ট্রাফিক পুলিশও বলা হয়। প্যাকেজিং ফ্যাক্টরি কেন বলা হচ্ছে? ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরিতে কোনো প্রোডাক্ট যদি উৎপন্ন হয় সেগুলোকে আবার কভারিং করা হয়, করে তারপরে তাকে মার্কেটে পাঠানো হয়। ঠিক সেই রকমই এই গলগি বডিও সেই রকম যে সমস্ত প্রোডাক্টগুলো উৎপন্ন হচ্ছে, অর্থাৎ যে সমস্ত এনজাইম এর মধ্যে আসছে সেগুলো মডিফাই হচ্ছে, সেই মডিফাই হওয়ার পরে সেগুলোকে আবার নতুন করে কোনো মোড়কে আবৃত করে তারপরে সেগুলোকে কোষের মধ্যে পাঠাচ্ছে বা কোষের বাইরে পাঠাচ্ছে। ঠিক এরকম আবার একে ট্রাফিক পুলিশও বলা হয়। কেন ট্রাফিক পুলিশ বলা হয়? ট্রাফিক পুলিশ কি করে, যে রাস্তার মোড়ে গাড়িগুলো কোন দিকে যাবে সেগুলো নির্দেশ করে দেয়। ছোট গাড়ি, বড় গাড়ি, এরকমভাবে বিভিন্ন দিকে নির্দেশ করে যে কোন দিকে যাবে। ঠিক এই গলগি বডিও ট্রাফিক পুলিশের মতোই কাজ করে। অর্থাৎ এখানে যে সমস্ত প্রোটিন, লিপিড, ফ্যাট আসছে সেইগুলোকে কোথায় যাবে, সেই কোষটার মধ্যেই স্টোরেজ ভেসিকেলের মধ্যে অবস্থান করবে, না সেই কোষের কোষ পর্দার মধ্যে সেই যে লিপিড, প্রোটিন আছে তার মধ্যে ফিউজ হবে, না সেই কোষ পর্দাকে র্যাপচার করে বাইরে বেরিয়ে যাবে। এই কাজগুলো এই গলগি বডি করে থাকে। সেই জন্য এটাকে ট্রাফিক পুলিশও বলা হয়, আবার একে প্যাকেজিং ফ্যাক্টরি বা প্যাকেজিং সেন্টারও বলা হয়। এই গলগি বডির নামকরণ হয়েছে বিজ্ঞানী ক্যামিলো গলগির নাম অনুসারে। তিনি একজন ছিলেন নিউরোবায়োলজিস্ট। তো উনি পেঁচার নাদকোষ পর্যবেক্ষণ করার সময় দেখলেন নিউক্লিয়াসের কাছে একটি জালিকাকার গঠন। এই জালিকাকার গঠনটাই উনি নামকরণ করলেন গলগি বডি বা গলগি কমপ্লেক্স বলে। এ তো হলো প্রাণী কোষে একে গলগি বডি বলা হয়, কিন্তু উদ্ভিদ কোষেও এই গলগি বডির অস্তিত্ব আছে। তখন উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই গলগি বডিকে বলা হয় ডিকটিওজোম। এই নামটা অবশ্যই মনে রাখবে। গলগি বডির সংজ্ঞা হিসেবে যদি আমি বলি তাহলে বলা যায় আদর্শ কোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়াসের নিকটে অবস্থিত ক্ষরণে অংশগ্রহণকারী একক পর্দা বেষ্টিত চ্যাপ্টা থলির মতো এবং ক্ষুদ্র গহ্বরের মতো যে সমস্ত অঙ্গাণু পরস্পর সমান্তরালভাবে সজ্জিত থাকে তাদের গলগি বডি বলে। এবার আসছে আমরা গলগি বডির অরিজিন, উৎপত্তি। বিজ্ঞানী এসনার এবং নোভিকভ 1962 এদের মত অনুসারে গলগি বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয়। আবার বিজ্ঞানী বুচ 1965 এর মতে গলগি বডি তৈরি হয় নিউক্লিয় পর্দা থেকে। আবার ড্যানিয়েলের মত অনুসারে 1964 সালে উনি বলেন যে গলগি বডি তৈরি হয় কোষ পর্দা থেকে।
এবার আমরা আসছি ডিস্ট্রিবিউশন, বিস্তৃতি। সেখানে কি দেখব যে গলগি বডি প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছাকাছি অবস্থান করছে, একটা জালিকাকার গঠন, কিন্তু উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে বা ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করে। কিন্তু প্রোক্যারিওটিক কোষ, পরিণত আরবিসি, সিবনল, মস ও ফার্নের শুক্রাণুর মধ্যে এই গলগি বডি অনুপস্থিত। এবার আমরা আসছি গলগি বডির সংখ্যা। বিশেষত ক্ষরণকারী যে সমস্ত কোষগুলো, সেই কোষে এর সংখ্যাধিক্য দেখা যায়। যেমন যকৃৎ কোষ, হেপাটোসাইট, এই হেপাটোসাইট কোষে সংখ্যা এর থাকে প্রায় 50টা। অন্যান্য যে সমস্ত ক্ষরণকারী কোষগুলো আছে, প্যানক্রিয়াটিক সেল বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, সেই সমস্ত ক্ষরণকারী কোষেও এর সংখ্যা অনেক থাকে। প্যারামিবা জাতীয় একটি প্রজাতির কোষে এই গলগি বডির সংখ্যা 2টি হয়। এই গলগি বডির আল্ট্রাস্ট্রাকচার সম্পর্কে যখন আলোচনা করব, তখন একটা টার্ম আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে জোন অফ এক্সক্লুশন। জোন অফ এক্সক্লুশন কি? কোষের মধ্যে যে স্থানে গলগি বডি থাকে, সেই গলগি বডির চারপাশের সাইটোপ্লাজমে কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। একটা ক্লিয়ার সাইটোপ্লাজমীয় ফ্লুইড সেখানে অবস্থান করে। এটাকেই বলা হচ্ছে যে জোন অফ এক্সক্লুশন। এবার এসব আমাদের দেখা যাক গলগি বডির আল্ট্রাস্ট্রাকচার সম্পর্কে স্লাইডে কি দেখছি। এখন আমরা দেখব গলগি বডির পরাণু গঠন, আল্ট্রাস্ট্রাকচার অফ গলগি বডিজ। উদ্ভিদ এবং প্রাণীকোষে অবস্থিত গলগি বডির গঠন প্রায় একই রকমের। প্রত্যেকটা গলগি বডির গঠন যদি দেখা যায়, সেখানে দেখব গলগি বডি হচ্ছে একটা চাকতির মতো গঠন। এখানে যে গলগি বডির স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, সেটা একটা 3D স্ট্রাকচার। সেখানকার যে ট্রান্সেকশন করা হয়েছে, সেখানে এটা ট্রান্সেকশন করা হয়েছে, এদিকে এই ট্রান্সেকশনটা করা হয়েছে এখানে। তা সেখানে ট্রান্সেকশন আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকের পার্টটা উপর দিকের পার্টটা কেটে দেওয়া হয়েছে। তো এই রকমের গঠন এটা। গলগি কমপ্লেক্সের এই স্ট্রাকচারে 3 রকমের গঠন দেখা যায়। একটা হচ্ছে যে ভ্যাকুয়ালস, এগুলোকে ভ্যাকুয়ালস বলছি। এইগুলোকে বলছি, এই থলির মতো এই অংশগুলোকে বলছি আমরা সিস্টার্নি। আর এইগুলোকে ছোটোর মতো এই থলির মতো অংশগুলোকে বলছি আমরা মাইক্রোভেসিকল। এই সিস্টার্নিগুলো এক একটা, এখানে দেখতে পাচ্ছি সিস্টার্নি এক একটা থলির মতো গঠন, যেগুলো তরল দিয়ে পূর্ণ থাকছে। তরল মিন্স এখানে যে এনজাইমগুলো থাকে, সেই এনজাইমগুলো দিয়ে পূর্ণ থাকছে। বিভিন্ন যে মেটেরিয়ালগুলো ঢুকছে, সেই মেটেরিয়ালগুলো দিয়ে এখানে পূর্ণ থাকছে। প্রোটিন, কার্বোহাইড্রেট এই সমস্ত মধ্যে ঢুকছে, সেগুলো মডিফাই হচ্ছে, এগুলো দিয়ে এই সিস্টার্নিগুলো পূর্ণ থাকে, ভর্তি থাকে। এই সিস্টার্নির সংখ্যা গলগি বডিতে হয় 3 থেকে 20টি, 3 to 20 পিস এখানে এই সিস্টার্নির সংখ্যা থাকে। এই সিস্টার্নিগুলোর মধ্যবর্তী একটা ডিস্টেন্স থাকে। এই ডিস্টেন্সটা কত? যে 200 থেকে 300 ডিগ্রি অ্যাংস্ট্রম, 200 to 300 ডিগ্রি অ্যাংস্ট্রম ডিস্টেন্স বিটুইন দ্য 2 সিস্টার্নি। এই সিস্টার্নির 2টো প্রান্ত থাকছে। একটা প্রান্তকে বলা হচ্ছে সিস ফেস অথবা ফর্মিং ফেস বলা হয়, আর এটাকে বলে ট্রান্সফেস অর ম্যাচুরিং ফেস। আমরা আর একটা ছবিতে দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবো। এসে দেখা যাক। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা যদি একটা কোষ হয়, কোষের মধ্যে এটা একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের পাশে রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 টাইপের হয়, আমরা পরে জানবো পরের ক্লাসে, যে একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এখানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দেখতে পাচ্ছি। কারণ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার কারণ এখানে দেখতে পাচ্ছি ছোট 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 দানার মতো গঠন, যেগুলো হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অ্যাটাচ আছে, সেই জন্য এটাকে বলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিন সিনথেসিস হয়। মেনলি রাইবোজোম প্রোটিন সিনথেসিস করে। রাইবোজোম থেকে তৈরি প্রোটিন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্য দিয়ে এসে, ভেসিকলের মধ্য দিয়ে এসে
আসছে কোথায়? এই গলগি বডির মধ্যে। এই গলগি বডির যে সিস প্রান্ত বা সিস রিজিয়ন, সেই সিস রিজিয়নে এই প্রোটিনগুলো এন্টার করে। এই প্রোটিনগুলো আবার যেখানে এন্টার করে ঠিক সেই দিয়ে আবার বেরোয় না। ধরা যাক এখানে প্রোটিনটা এন্টার করেছে, এই দিকে প্রোটিনটা ঢুকে এই দিকে আসে, আবার এইদিকে আসে, এদিকে আসে, এদিকে আসে, এইভাবে এসে এসে ঠিক এই দিকে বেরিয়ে যায়। অর্থাৎ যেদিকে ঢুকছে ঠিক সেদিকে বেরোচ্ছে না, অন্য একটা জায়গায় বেরোচ্ছে। তার কারণ হচ্ছে যে এখানে ঢোকার, এই থলির মধ্যে দিয়ে ঢোকার ফলে তার মধ্যে মডিফিকেশন ঘটে, অর্থাৎ কিছু মডিফাই হয়। যেমন একটা প্রোটিন ঢুকলো, সে প্রোটিনের সঙ্গে লিপিড অ্যাটাচ হতে পারে বা কার্বোহাইড্রেট অ্যাটাচ হতে পারে, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, লিপোপ্রোটিন, এই সমস্তভাবে গঠিত, এই সমস্ত মেটেরিয়াল গঠিত হচ্ছে, অনুগঠিত হচ্ছে এবং সেগুলো বাইরে বেরিয়ে আসছে এই ট্রান্স প্রান্ত দিয়ে। এটা হচ্ছে যে ট্রান্স রিজিয়ন। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এটা সিস রিজিয়ন এবং ট্রান্স রিজিয়ন। এই সিস রিজিয়ন এবং ট্রান্স রিজিয়নের মাঝে আমরা যে রিজিয়নটাকে পাচ্ছি সেটা হচ্ছে যে মিডিয়াল সিস্টার্ন। তাহলে ফর্মিং ফেস, মিডিয়াল সিস্টার্ন এবং হচ্ছে যে ম্যাচুরিং ফেস, এই তিনটে জায়গাতে বিভিন্ন টাইপের অর্থাৎ ভিন্ন ভিন্ন টাইপের এখানে এনজাইম প্রেজেন্ট থাকে। এই এনজাইমগুলো এখানে যে সমস্ত প্রোটিনগুলো ঢুকছে বা কার্বোহাইড্রেট ঢুকছে তাদের উপরে ক্রিয়া করে, দ্যাট ইজ দ্য মডিফিকেশন ঘটায় তাদের, এবং সেগুলোকে সর্টিং করে এবং তারপরে নির্দিষ্ট তার ডেস্টিনেশনে পাঠিয়ে দেয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফর্মিং ফেজ তাহলে কি করছে, যে এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা প্রোটিনগুলোকে গ্রহণ করছে এবং সেগুলোকে মডিফাই করছে। যে মিডিয়াল সিস্টার্ন কি করছে, যে এই প্রোটিনগুলোর সঙ্গে সুগার, লিপিড অ্যাড করে দিচ্ছে, দিয়ে কি তৈরি করছে, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড তৈরি করছে। আর এই ম্যাচুরিং ফেস বা এই এক্সিট ফেস বা ট্রান্স ফেস কি করছে, সেই প্রোটিনগুলোকে আবার মডিফাই করছে দিয়ে সর্টিং করছে এবং সর্টিং করার পরে প্যাকেজিং করছে এবং সেটাকে নির্দিষ্ট স্থানে প্রেরণ করছে। নির্দিষ্ট স্থান বলতে সেই প্রোটিনগুলো এখান থেকে যে সিক্রেটারি ভেসিকেল, এইগুলো হচ্ছে সিক্রেটারি ভেসিকেল, এই সিক্রেটারি ভেসিকেলের মাধ্যমে বেরিয়ে আসছে এবং কোষ পর্দার কাছাকাছি আসছে এবং কোষ পর্দার সঙ্গে যুক্ত হচ্ছে এবং বাইরে নিক্ষিপ্ত হয়ে গেল। আবার কিছু প্রোটিন কি করছে, যে এরা আবার প্রোটিন বা লিপিড যদি বলি, সে কোষ পর্দার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং কোষ পর্দায় আমরা জানি লিপিড থাকে, তাহলে সেই লিপিডের রিপ্লেসমেন্ট ঘটাচ্ছে, অর্থাৎ কোষ পর্দার মধ্যে নতুন করে লিপিডের সঞ্চয়ন ঘটাচ্ছে। আবার কিছু প্রোটিন বা লিপিড বা মেটেরিয়ালস এখান থেকে যেগুলো বেরোচ্ছে, সেই ভেসিকেলগুলো কোষের মধ্যেই আবার তারা জমা হচ্ছে। কোথায় জমা হচ্ছে বললাম, যে স্টোরেজ ভেসিকেলে জমা হচ্ছে। সবচেয়ে বড় স্টোরেজ ভেসিকেল কোষের মধ্যে হচ্ছে যে, সবচেয়ে বড় স্টোরেজ ভেসিকেল কোষের মধ্যে সেটা হচ্ছে যে লাইসোজোম। ওকে, তাহলে স্টোরেজ ভেসিকেল সবচেয়ে বড় হচ্ছে যে কোষের মধ্যে লাইসোজোম। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এই গলগি বডি, দ্যাট ইজ দ্য জিবি থেকে লাইসোজোমের উৎপত্তি ঘটছে। ক্লিয়ার? আর একটা বলা হয়নি, এখানে আমরা যে সিস ফেসটা দেখতে পেলাম বা এন্টারিং যে ফেসটা, সেই এন্টারিং ফেসটা বা সিস ফেসটা কনভেক্স টাইপের। কনভেক্স আমরা ফিজিক্সে পড়েছো তোমরা, কনভেক্স এবং কনকেভ। কনভেক্স মিনস হচ্ছে যে উত্তল, তাহলে এই প্রান্তটা যে উত্তল আকৃতির। ওকে, এটা হচ্ছে যে উত্তল আকৃতির হয়। আর এই এরিয়াটা হচ্ছে যে ট্রান্সফেসটা হচ্ছে যে কনকেভ, অর্থাৎ যদি আমরা দেখি যে এইরকম স্ট্রাকচারের হয় কনকেভ, তাহলে মোটামুটি এটা বলা হয় যে এটা হচ্ছে যে সিস ফেসটা উত্তল আকৃতির এবং ট্রান্সফেসটা হচ্ছে যে অবতল আকৃতির হয়। আর মনে রাখবো অবশ্যই যে সিস প্রান্তটা কোন দিকে থাকে, কোষের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে।
হ্যাঁ, আর ট্রান্সফেসটা কোথায় থাকছে? কোষ পর্দার দিকে। খুব ভালো করে এটা মনে রাখতে হবে। এবার আমরা আসছি সাইটোকেমিস্ট্রি অফ গলগি কমপ্লেক্স। সেখানে কি দেখব? ফার্স্ট, ডিস্ট্রিবিউশন অফ লিপিড অ্যান্ড প্রোটিনস ইন দ্য মেমব্রেন। সেখানে কি বলা আছে যে গলগি কমপ্লেক্সের যে মেমব্রেন, সেই মেমব্রেনের মধ্যে লিপিড এবং প্রোটিনের যে ডিস্ট্রিবিউশন বা ভাগ সেটা সমান সমান থাকে। নেক্সট, প্রেজেন্স অফ লিপিড। গলগি কমপ্লেক্সের পর্দার মধ্যে লিপিডের যে উপস্থিতি আছে তার প্রমাণ পাওয়া যায় একটা বায়োকেমিস্ট্রি পরীক্ষা। সে পরীক্ষাটা কি? সিলভার এবং অসমিয়াম স্টেন টেস্ট। তা দেখা গেছে যে গলগি কমপ্লেক্স শোজ অ্যাফিনিটি টু বোথ সিলভার অ্যান্ড অসমিয়াম স্টেন। তাহলে সিলভার এবং অসমিয়াম স্টেনের প্রতি এর একটা আকর্ষণ শো করে বা অ্যাফিনিটি শো করে, যা প্রমাণ করছে কি যে মেমব্রেনের মধ্যে, গলগি কমপ্লেক্সের মেমব্রেনের মধ্যে লিপিডের উপস্থিতি আছে। নেক্সট, প্রেজেন্স অফ কার্বোহাইড্রেট। গলগি কমপ্লেক্সের মধ্যে কার্বোহাইড্রেট উপস্থিত। নেক্সট, গ্রেডিয়েন্টস অফ পলিস্যাকারাইড। গলগি কমপ্লেক্সের সিস প্রান্ত বা সিস ফেস এবং ট্রান্সফেস, এই দুটো ফেসের মধ্যে দেখা যায় যে ট্রান্সফেসে পলিস্যাকারাইডের ঘনত্ব বেশি। গ্রেডিয়েন্ট অফ পলিস্যাকারাইড ইজ হাইয়েস্ট কনসেন্ট্রেশন অ্যাট দ্য ম্যাচুরিং ফেস। তাহলে ম্যাচুরিং ফেসে পলিস্যাকারাইডের গ্রেডিয়েন্ট বেশি থাকে, ঘনত্ব বেশি থাকে। গলগি কমপ্লেক্সের মধ্যে ক্যারোটিনয়েডস, ফ্যাট এবং ভিটামিন সি উপস্থিত। গলগি কমপ্লেক্সের সিস প্রান্ত, মিডিয়াল সিস্টার্ন এবং ট্রান্সফেসে বিভিন্ন এনজাইম উপস্থিত। সেই এনজাইমগুলো কি কি? এনজাইম অফ দ্য গলগি কমপ্লেক্স অফ অ্যানিমাল সেল। মূলত অ্যানিমাল সেলের গলগি কমপ্লেক্সে যে সমস্ত এনজাইমগুলো দেখা যায় সেগুলো হলো ফসফেটেজেস, গ্লাইকোসিল ট্রান্সফারেজ, ম্যানোসাইডেজেস, ফসফোলাইপেজেস, অক্সিডোরিডাক্টেজেস, কাইনেজেস এবং ট্রান্সফারেজ। তাহলে এই 7টা এনজাইম গলগি কমপ্লেক্স, দ্যাট ইজ দ্য অ্যানিম্যাল গলগি কমপ্লেক্সের মধ্যে দেখা যায়। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। এবারে আমরা আসছি ফাংশনস অফ গলগি কমপ্লেক্স। সেখানে আমরা কি দেখব যে গলগি বডির প্রথম কাজ সিক্রেশন, ক্ষরণ। গলগি বডি উৎসেচক, হরমোন, মিউকাস, নিউরোসিক্রেটরি মেটেরিয়াল ইত্যাদিকে ক্ষরণ করে। অর্থাৎ যে সমস্ত কোষগুলো এই সমস্ত মেটেরিয়াল ক্ষরণ করে সেই সমস্ত কোষের মধ্যে এই গলগি কমপ্লেক্সের আধিক্য লক্ষ্য করা যায়। যেমন প্যানক্রিয়াস, সেখানে বিভিন্ন প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেশন ঘটে, তাহলে সেখানে গলগি বডির আধিক্য থাকবে। স্টমাক, সেখানেও মিউকাস ক্ষরিত হচ্ছে, তাহলে মিউকাস এখান থেকে ক্ষরিত হওয়ার জন্য সেখানে তাহলে গলগি কমপ্লেক্সের ওখানেও আধিক্য থাকবে। তাহলে এই সমস্ত কোষগুলোর মধ্যে গলগি কমপ্লেক্সের আধিক্য বেশি থাকবে। নেক্সট আমরা আসছি ট্রান্সপোর্ট। গলগি বডি কোষের মধ্যে বিভিন্ন পদার্থ যেমন উৎসেচক, যোগ করা ধাত্র, ক্ষরিত প্রোটিন, এই সমস্ত পরিবহনে সাহায্য করে। নেক্সট, সিনথেসিস অফ কার্বোহাইড্রেট। অর্থাৎ কার্বোহাইড্রেট আমরা আগেই দেখেছি যে কার্বোহাইড্রেটের সিনথেসিসে সাহায্য করছে গলগি কমপ্লেক্স। তারপরে স্টোরেজে আমরা দেখলাম যে গলগি কমপ্লেক্সের মধ্যে যে সমস্ত উৎসেচকগুলো বাইরে বেরোতে পারছে না কোষ থেকে, গলগি কমপ্লেক্স থেকে উৎপন্ন সেই সমস্ত ভেসিকেলগুলো স্টোরেজ ভেসিকেল হিসেবে জমা হচ্ছে কোষের মধ্যে। তাহলে সেই লাইসোজোম হিসেবে, তাহলে সবচেয়ে বড় স্টোরেজ ভেসিকেল কি? লাইসোজোম। তাহলে সেই স্টোরেজও অর্থাৎ সঞ্চয়কারী অঙ্গ হিসেবেও এই গলগি বডি কাজ করছে। কীভাবে? তার যে ভেসিকেলগুলো আছে সেই ভেসিকেলের মাধ্যমে। তারপর আসছে আমরা ফরমেশন অফ সেল ওয়াল। কোষ বিভাজনের যে অ্যানাফেজ দশা, সে অ্যানাফেজ দশায় বিষুব অঞ্চলে
এই গলগি কমপ্লেক্সগুলো জড়ো হয় এবং তারা পরস্পর যুক্ত হয়ে প্লেটের মতো গঠন তৈরি করে। এই প্লেটগুলোর দুপাশে পেকটিন পদার্থ এবং অন্যান্য পদার্থ জমা করে তারা কোষ প্রাচীর গঠন করতে সাহায্য করছে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে তাহলে সেল ওয়াল ফরমেশনে গলগি কমপ্লেক্স সাহায্য করছে। নেক্সট, ফরমেশন অফ লাইসোজোম। আমরা তো আগেই দেখেছি যে লাইসোজোম ফরমেশন কিভাবে করছে, যে কোষের মধ্যে যে সমস্ত ক্ষরণ পদার্থগুলো বস্তুগুলো ভেসিকেলের মধ্যে জমা হচ্ছে। সবচেয়ে বড় ভেসিকেল, স্টোরেজ ভেসিকেল হচ্ছে যে লাইসোজোম। তাহলে সেই লাইসোজোম সৃষ্টির জন্য গলগি বডি মুখ্য ভূমিকা গ্রহণ করে। নেক্সট আমরা আসছি ফরমেশন অফ অ্যাক্রোজোম। অ্যাক্রোজোমটা কি? স্পার্ম বা শুক্রাণুর মাথার দিকে, এই ছবিতে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা স্পার্মের একটা স্ট্রাকচার। সে স্পার্মের স্ট্রাকচারের ঠিক এই মাথার দিকে যে একটা গঠন তৈরি হয় সেটা হচ্ছে যে অ্যাক্রোজোম। এই অ্যাক্রোজোম গঠনে গলগি বডি মুখ্য ভূমিকা গ্রহণ করে। নেক্সট ফাংশন আসছি মডিফিকেশন। আমরা দেখতে পেলাম যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম RER থেকে আসা প্রোটিনগুলো গলগি কমপ্লেক্সের মধ্যে যখনই ঢুকছে তা মডিফাই হচ্ছে, অর্থাৎ লিপোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড ইত্যাদি গঠিত করছে এবং মডিফাই হচ্ছে। তাহলে এই মডিফিকেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে কে? এই গলগি কমপ্লেক্স। তারপরে সেগুলোকে প্যাকেজিং করে, যেমন দোকানে যে সমস্ত মালগুলো আসে সেগুলো প্যাকেজিং হয়ে আসে ফ্যাক্টরির মধ্যে। তাহলে সেই ফ্যাক্টরির মধ্যে প্যাকেজিং হওয়ার পর তা সেগুলো কোথায় যাবে না যাবে সেগুলো নির্ধারণ করে বিভিন্ন ফ্যাক্টরি। ঠিক সেই রকম গলগি কমপ্লেক্সও সেই প্রোটিনগুলো বা যে সমস্ত মেটেরিয়ালগুলো তৈরি হচ্ছে, যে অণুগুলো তৈরি হচ্ছে, সেই তৈরি অণুগুলোকে কোথায় যাবে তার আগে সেগুলোকে প্যাকেজিং করছে, অর্থাৎ লেবেলিং করছে। সেই জন্য এই গলগি কমপ্লেক্সকে বলা হয় প্যাকেজিং ফ্যাক্টরি। সেই প্যাকেজিংয়ের পরে সেগুলো কি করছে? সর্টিং করছে। সর্টিং মানে বাছাই করা হচ্ছে যে কোথায় কোন অণুগুলো যাবে, কোন প্রোটিনগুলো কোথায় যাবে। অর্থাৎ কোনো প্রোটিন হয়তো যাচ্ছে কোথায়? সেল মেমব্রেনে যাচ্ছে, সেল মেমব্রেনে যে প্রোটিন আছে সেই প্রোটিনের সঙ্গে অ্যাটাচ হচ্ছে, বা কোনো লিপিড যেগুলো আছে সেই লিপিডগুলো হয়তো সেল মেমব্রেনে যে লিপিড আছে সেই লিপিডগুলোকে রিপ্লেস করছে, কিংবা যে সমস্ত প্রোটিনগুলো আছে সেই প্রোটিনগুলো কোষ পর্দাকে ভেদ করে বাইরে বেরিয়ে যাচ্ছে, দিয়ে অন্য কোনো অর্গানে যাচ্ছে বা অন্য কোনো কোষের মধ্যে যাচ্ছে। আবার কখনো কখনো সেইগুলো মেটেরিয়ালগুলো আবার স্টোরেজ হচ্ছে কোথায়? এই লাইসোজোমের মধ্যে বা স্টোরেজ ভেসিকেলের মধ্যে। তাহলে সেই সর্টিং করার দায়িত্ব কার? সেই সর্টিং করা অর্থাৎ বাছাই করার দায়িত্ব গলগি কমপ্লেক্সের। তাহলে গলগি কমপ্লেক্স খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মডিফিকেশন, প্যাকেজিং এবং সর্টিংয়ে। সেই জন্য এই তিনটে আমি নীল কালি দিয়ে লিখে দিয়েছি। এটা খুব গুরুত্বপূর্ণ ফাংশন অফ দ্য গলগি বডিজ। এবার আমরা আসছি যে প্রসেস অফ সিক্রেশন অফ গলগি বডিজ। গলগি বডির মধ্যে ক্ষরণ পদ্ধতি সেটা কিভাবে ঘটছে? যে বিভিন্ন পর্যায় আছে। একটা পর্যায়ের নাম হচ্ছে রাইবোজোমাল পর্যায়, রাইবোজোমাল স্টেজ। অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কি থাকছে? ছোট ছোট রাইবোজোম দানা থাকছে। সেই রাইবোজোম 80S টাইপের রাইবোজোম থাকে ইউক্যারিওটিক কোষের মধ্যে। সেই 80S টাইপের রাইবোজোম থেকে তৈরি হচ্ছে কি? প্রোটিন। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। তাহলে সেই রাইবোজোম থেকে প্রোটিন তৈরি হচ্ছে, এখান থেকে প্রোটিন বেরিয়ে আসছে। এবার আসছে আমরা ফেজ সিস্টার্নাল স্টেজ। এই রাইবোজোম থেকে সংশ্লেষিত প্রোটিন কোথায় আসছে? এই স্টেজে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই যে সিস্টার্নি, সেই সিস্টার্নির মধ্যে ঢুকছে। সেই সিস্টার্নির মধ্যে ঢোকার পরে সেই প্রোটিনগুলো এরপরে নেক্সট স্টেজে আসছে। সেটা কি? ইন্ট্রাসেলুলার ট্রান্সপোর্ট, অন্তঃকোষীয় পরিবহন। এই সিস্টার্নি থেকে প্রোটিনগুলো ভেসিকেলের মাধ্যমে আসছে কোথায়? গলগি বডির মধ্যে। তাহলে এই সিস্টার্নাল ফেজে থেকে তারপরে আসছে আমরা
ইন্টারসেলুলার ট্রান্সপোর্ট, সেই ইন্টারসেলুলার ট্রান্সপোর্টে কি হচ্ছে যে এই প্রোটিনগুলো ভেসিকেলের মধ্যে ঢুকে সেই ভেসিকেলগুলোর মাধ্যমে আসছে কোথায়, গলগি কমপ্লেক্সের মধ্যে, এবং গলগি কমপ্লেক্সের মধ্যে যে ভেসিকেল আছে সেই ভেসিকেলের সঙ্গে যুক্ত হচ্ছে। নেক্সট আমরা আসছি যে কনসেন্ট্রেশন অফ দ্য সিক্রেশন, ক্ষরিত পদার্থের ঘনীভবন। এখানে খুব মনে রাখার মতো একটা অণু তৈরি হচ্ছে, সেটা কি জাইমোজেন। জাইমোজেন বলে একটা দানা গ্রানিউলস এখানে তৈরি হচ্ছে। কিভাবে, এই যে ভেসিকেলগুলো এলো, সেই ভেসিকেলের মধ্যে প্রোটিন আছে, সেই প্রোটিনগুলো হাইড্রোলাইসিস অর্থাৎ জলের বিয়োজন ঘটাচ্ছে। জলের বিয়োজন ঘটিয়ে এটা আরও ঘনীভূত হচ্ছে এবং ঘনীভূত হয়ে একটা দানায় পরিণত হচ্ছে। সেই দানাগুলোকে বলা হচ্ছে যে জাইমোজেন। তাহলে জাইমোজেন দানারতে পরিণত হচ্ছে এই ভেসিকেলের মধ্যস্থ প্রোটিনগুলো বা অন্যান্য অণুগুলো। এরপর স্টেজে আসছে আমরা ইন্ট্রাসেলুলার স্টোরেজ অর্থাৎ অন্তঃকোষীয় সঞ্চয়ন। এই যে জাইমোজেন দানাগুলো তৈরি হলো, সেই জাইমোজেন দানাগুলো কোষের দরকারে ক্ষরিত হবে, না হলে এগুলো কোষের মধ্যেই অবস্থান করতে থাকবে। এগুলো হচ্ছে যে তাহলে একটা ইন্টারসেলুলার স্টোরেজ ভেসিকেল হিসেবে এখানে থাকতে থাকলো। সেই ভেসিকেলগুলো যখনই দরকার পড়বে সেই ভেসিকেলগুলো তখন পরিবর্তিত হচ্ছে কিসে, সিক্রেটারি ভেসিকেল হিসেবে তখন সেগুলো পরিবর্তিত হচ্ছে। স্টোরেজ ভেসিকেল দেন সিক্রেটারি ভেসিকেল। সেই সিক্রেটারি ভেসিকেল লাস্ট আমরা আসছি এক্সোসাইটোসিস। এই সিক্রেটারি ভেসিকেলগুলো তখন কোথায় আসছে, কোষ পর্দায় আসছে এবং কোষ পর্দার সঙ্গে র্যাপচার হচ্ছে এবং তারপরে কোষ পর্দা থেকে বেরিয়ে যাচ্ছে। এই হলো গলগি বডির মধ্যে যে ক্ষরণ পদ্ধতি। যদি আমরা এইখানে ছবিতে দেখি তা ঠিক সেই রকম, যে রাফ এন্ডোপ্লাজম রেটিকুলাম থেকে প্রোটিন দানাগুলো আসছে, সেই প্রোটিনগুলো দানাগুলো এখানে আমরা যদি স্টেজগুলো দেখি প্রত্যেকটা, যে এখান থেকে তৈরি হচ্ছে স্টেজ, তারপর সেই এন্ডোপ্লাজম রেটিকুলামের মধ্যে আসছে, এন্ডোপ্লাজম রেটিকুলাম থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এন্ডোপ্লাজম রেটিকুলাম থেকে ভেসিকেল বেরিয়ে আসছে। সেই ভেসিকেলটা এখানে একটা ভেসিকেল, সেই ভেসিকেল তারপরে যাচ্ছে গলগি বডির মধ্যে। গলগি বডিতে সেগুলো এটা সিস প্রান্ত বা ফর্মিং ফেজ, সেখানে আসার পরে এগুলো মেডিয়াল সিস্টার্না, সেই মেডিয়াল সিস্টার্নার মধ্যে মডিফাই হচ্ছে, অর্থাৎ লিপোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন এই সমস্ত গঠিত হচ্ছে। তারপরে সেগুলো এই ট্রান্সফেসের মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গলগি বডির মধ্যে দিয়ে কিভাবে ক্ষরণ পদ্ধতি হয়ে থাকে। আজকের ক্লাসে গলগি বডি সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করলাম। আশা করি কোনো কোশ্চেন তোমাদের আটকাবে না। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে মেসেজ করবে। ওকে, থ্যাঙ্কস।